আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেটস টক। আজকে এসেছি চিটাঙে। চিটাঙের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চিটাঙের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যুব সংগঠন যারা আছে তাদের সঙ্গে আজকে আমাদের লেটস টক। এবং আমরা বলি যে লেটস টকে আসলে যিনি গেস্ট হিসেবে আসেন তিনি আসলে গেস্ট না, তিনি হচ্ছেন আজকের হোস্ট জনাব সজীব ওয়াজেদ জয়। আমরা এখন একটা ছোট্ট গ্রুপ করে ফেলবো। আমরা তিনজন ডানে বাঁয়ে তিনজন মিলে একটা ছোট্ট গ্রুপ করবো। আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ ডিসকাশন করব এবং করে ব্যক্তি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপনি যা জানতে চান সেগুলো আপনারা এখন লিখে ফেলবেন এবং আমাদের চারপাশে যে ভলান্টিয়াররা আছে তাদের কাছে আপনারা চিরকুটে প্রশ্নগুলো দিতে পারবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবেন জনাব সজীব ওয়াজেদ জয়। তো জয় ভাই, যেটা দিয়ে শুরু করি, মানে দুজন এই প্রশ্নটা করেছেন, দেখে খুব ভালো লাগছে যে টিনেজে আসলে সবাই একটু একটু কবিতা লেখে। যখন 7-8 যখন একটু বয়স হয় সবার একটু কবিতা লেখার ধাঁচ তৈরি হয়। জীবনে কখনো কবিতা লিখেছেন? হ্যাঁ, হয়তো স্কুলে থাকতে লিখেছিলাম, তবে খুব ভালো কোয়ালিটির ছিল না, এইটুকু মনে আছে। কবিতা মনে নাই, তবে কোয়ালিটি খুব খারাপ। আপনার নানার কথা কি আপনার মনে পড়ে, বা তার সঙ্গে আপনার খুব মধুর কোনো স্মৃতি কি আছে, সুন্দর কোনো সময়? কিছু কিছু আছে। আমি অবশ্য বেশ অনেক ছোট ছিলাম। আমার পরিবারকে যখন হত্যা করা হয় তখন আমার কেবল 4 বছর বয়স। ওই শেষ বছর খানিকেরই কিছু স্মৃতি আছে। আমার মনে আছে যে আমার নানা, তিনি তো পাইপ টানতেন, এটা ওনার অভ্যাস ছিল। ওনার একটা পাইপের কালেকশন ছিল, তিনি ভিন্ন ভিন্ন পাইপ ব্যবহার করতেন। তো আমি যেটা করতাম যে ওনার অন্য একটা পাইপ, একটা খালি পাইপ নিয়ে আমিও ওনার মতন বসে চেয়ারে বসে, তিনি ঠিক যেভাবে বসে আছেন আমি পাইপ মুখে দিয়ে, খালি পাইপ মুখে দিয়ে বসতাম। তো একদিন তিনি করলেন, তিনি ঠাট্টা করে তিনি ওই পাইপে একটু টোব্যাকো দিয়ে জ্বালিয়ে দিলেন। আর আমি তো কাশতে কাশতে আমার জান শেষ হয়ে গেল। আমার নানি ওনাকে খুব ধমকালেন, তবে তিনি হাসলেন, একটু মজা করলেন। এই একটা স্মৃতি আমার আছে। এমনি আপনার ছেলেবেলা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে এবং কিরকম ছিল? আমার সময় কেটেছে একদম সাধারণ একটি পরিবার হিসেবে। আপনারা জানেন 75-এর পর আমরা দেশের বাইরে ছিলাম, আমরা দেশে ফিরতে পারি নাই। তো তখন বিশ্বের 3টি দেশ আমাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিল, ভারত, জার্মানি আর ইউনাইটেড কিংডম, ব্রিটেন। তখন আমার মা চেয়েছিলেন যে তিনি তার দেশের যত কাছে থাকা যায় সম্ভব, তো তাহলে আমরা শেষমেশ ভারতে গিয়ে দিল্লিতে ছিলাম। সেখানে আমরা একদম একটা সাধারণ পরিবার হিসাবেই ছিলাম। আমার বাবা চাকরি করতেন, আমাদের একটা ফ্ল্যাট ছিল, 2টি ঘরের একটি ফ্ল্যাট, দোতলার ছিল। কমপ্লেক্সের মাঝখানে ছোট্ট একটি খেলার মাঠ ছিল। তো আমরা স্কুলে যেতাম, আসতাম, ওই খেলার মাঠে আমরা ক্রিকেট খেলতাম, আশেপাশে বন্ধুবান্ধবরা থাকতো, সারাক্ষণ ওখানে সাইকেল চালাতাম। এভাবেই আমাদের সময় কেটেছে। একটু বড় হওয়ার পর তারপর তো আমি চলে গেলাম হোস্টেলে। তো হোস্টেলের জীবন যা হয়, ওখানে খুবই স্ট্রিক্ট, ডিসিপ্লিন। আমার ছোট ভাই, আমার খালার ছেলে আছে এখানে। আমরা গতকাল রাত্রেই হাসছিলাম যে হোস্টেলের সেই যে কড়াকড়ি করা হতো, ওখানে যে ডিসিপ্লিন, তারপর সেই লাইন ধরে তারপর গিয়ে খাবারের হলে ঢুকতে হতো, মাঝে মধ্যে মারপিট করতাম, খেলাধুলা করতাম, এই চলতো। একদম সাধারণ জীবন, অসাধারণ কিছুই না। ফাহিমা আমজাদ চৌধুরী এসিটিভি থেকে তিনি লিখেছেন যে কৃষ্ণা ম্যাডামের সাথে আপনি ডেটিংয়ে কোথায় যেতেন? এখানে আপনারা যদি জানতে চান, প্রথম ডেটে আমি ওকে নিয়ে যাই মোটরসাইকেল করে। তো আমি তখন থাকতাম ড্যালাসে, টেক্সাসে, আমেরিকায়। তো ওখানে একটা খুব সুন্দর লেক আছে। তো ওই লেকের পাড়ে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমি নিয়ে যাই আমার মোটরসাইকেল করে, ওখানে আমরা ডিনার করি। একজন জানতে চেয়েছেন যে আপনার স্ত্রী এবং আপনার মেয়ে সম্পর্কে জানতে চাই। আমার মেয়ের নাম সোফিয়া, ওর এখন 6 বছর বয়স। ও এখন ক্লাস 1-এ উঠলো কেবল। ক্রিস্টিন বলবো আমার বেস্ট ফ্রেন্ড, একদম আমার বেস্ট ফ্রেন্ড, আমরা খুবই ক্লোজ।
এমন কিছু নাই যে আমরা আলাপ করি না, ওর কাছ থেকেই আমি অনেক পরামর্শ নিই। ইনফ্যাক্ট এই যে আপনারা দেখছেন যে আমি এখন রাজনীতিতে নেমেছি আমার দলের জন্য ক্যাম্পেইন করতে, আর আপনারা দেখেছেন যে এত বছর আমি রাজনীতিতে সামনে আসি নাই, আসতে চাই না। প্রথমে কিন্তু ক্রিস্টিনি আমাকে এই কথাটা বলে যে দেখো সামনে নির্বাচন, তোমার যাতে নির্বাচনের পর তুমি যাতে কোনো আফসোস করো না যদি আমি এরকম করতাম তাহলে কি হতো। তার জন্য তোমার দলের জন্য, মায়ের জন্য যা করতে হবে, যতটুকু করতে হবে তুমি করো। আমার মেয়ে হচ্ছে আমার একদম বলবো জান, আর ওদের ছেড়ে আসলে আমার দূরে থাকতে কিন্তু একদম ভালো লাগে। রাজনীতিতে আসার প্রেরণা আপনি কিভাবে পান বা কিভাবে পেলেন, এবং ভবিষ্যতে কি আসলে দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে রাজনীতি করার বা দীর্ঘমেয়াদে রাজনীতি করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আমি রাজনীতিতে ইনভলভ হওয়া শুরু করলাম যখন 2004 সালে আমার মার উপর গ্রেনেড হামলা হয়। তবে তার আগেও আমার একটা জেদ উঠেছিল যখন 2001-এ নির্বাচন হয়, তারপরে যে পরিমাণ নির্যাতন শুরু হলো তাতে আমার একটি খবর পড়লাম, সেখান থেকে আমার রাজনীতিতে অ্যাটলিস্ট কিছু করার ইচ্ছাটা হলো, জেদ উঠলো। সেটা হলো যে আমি একটা খবরের, বাংলাদেশের খবরের কাগজ, বড়ই একটা খবরের কাগজ, এটা বোধহয় ডেইলি স্টারই ছিল, সেখানে একটা খবর দেখলাম যে 10 মাসের এক মেয়েকে তার মায়ের হাত থেকে কেড়ে বিএনপির ক্যাডাররা আগুনে ছুঁড়ে মেরেছিল, আর সেই শিশুটি তারপর হাসপাতালে মারা যায়। এই খবরটি পড়ে কিন্তু আমার একটা জেদ উঠল, এরকম নির্যাতন, এরকম অমানসিক অত্যাচার একটা দল যদি করতে পারে, সেটা রাজনৈতিক দল না, আর তাদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য যা করার সেটা আমি করব দেশের মানুষকে বাঁচানোর জন্য। তখন থেকেই আমার রাজনীতিতে অ্যাটলিস্ট দেশের জন্য কিছু করার একটি চিন্তা হলো, জেদ। ভবিষ্যতের বাংলাদেশকে আসলে অনেকেই জানতে চেয়েছেন যে রাজনীতি নিয়ে আপনার অনেকগুলো পরিকল্পনার কথা আমরা শুনেছি, বাংলাদেশকে নিয়ে পরিকল্পনার কথা আমরা শুনেছি, এবং সম্প্রতি আপনি রূপকল্প 2021 নিয়ে এবং ভবিষ্যতে যে পরিকল্পনা বাংলাদেশকে কোথায় দেখতে চাই সেটি আপনি বলেছেন। তো আমরা জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটাকে আপনি কিভাবে দেখেন? তো আমাদের দেখতে হবে যে কোথা থেকে এসেছি, কি ছিল। সেখানে যদি আমরা তুলনা করি যে আগের সরকারের আমলে বাংলাদেশে কি একটা পরিস্থিতি ছিল, বাংলাদেশে তখন আন্তর্জাতিক যত খবর ছিল সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশ একটা ফেইলিং স্টেট। আর এখন যদি আমরা দেখি গত 5 বছরে যে পরিবর্তন এসেছে, এখন বাংলাদেশকে বলা হচ্ছে নেক্সট 11 রাইজিং স্টার। এটা কিন্তু একটা বিপ্লব। সেই স্বাধীনতার যে বিপ্লব ছিল, সেই বিপ্লবটাকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেই বিপ্লব কিন্তু আবার শুরু হয়েছে। সেই কারণে আগামীতে এই নির্বাচনে আমি মনে করি আমাদের সামনে এখন একটা টার্নিং পয়েন্ট। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আপনি যা ভাবেন, এই ভাবনাগুলো আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং দি ফ্লোর ইজ ইয়োর্স। আমরা এখন ফ্লোরে চলে যাচ্ছি প্রশ্নের জন্য। আমার নাম মোহাম্মদ রেজওয়ান, আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র। জয় ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সংবিধান মতে নির্বাচনের সময় সরকার প্রধান থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো কারণে যদি এবছর বিএনপি নির্বাচিত হয়, নেক্সট নির্বাচনে খালেদা জিয়ার অধীনে আওয়ামী লীগ কি নির্বাচন করবে? বিএনপি তো দুবার ক্ষমতায় ছিল, তারপর তারা শেষে দুবারই কি করেছে? 96 সালেও তারা একটা সাজানো নির্বাচন করেছে, আর 2006 সময় তারা ভুয়া একটা ভোটার লিস্ট, যেখানে 1,40,00,000 ভুয়া নাম দিয়ে তারা প্রচেষ্টা চালিয়েছিল। নির্বাচনের আগেই দেখা গিয়েছিল ঢাকা 10, মাগুরা বাই ইলেকশন সবগুলো সাজানো। এটা আপনারা ভালো করেই জানেন। তবে তুলনা করে এখন দেখেন, এই গত 4.5 বছরে প্রায় 6,000 নির্বাচন হয়েছে। 6,000। এখানে একটি নির্বাচনে কেউ কথা তুলতে পারে নাই যে নিরপেক্ষ হয় না।
তো বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে মারাত্মক একটি পার্থক্য আছে। শেখ হাসিনা নির্বাচন কারচুপি করবে না, আমরা নিরপেক্ষ নির্বাচন করব, এই কথাটি আমি আপনাকে দিতে পারি। খালেদা জিয়া তো কোনোদিন নিরপেক্ষ নির্বাচন করেননি, তো তাকে দিয়ে আপনারা নিরপেক্ষ নির্বাচন কিভাবে করাবেন সেটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে। আমি ফয়সাল সিদ্দিকী বলছি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটং থেকে। জয় ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে চিটং সম্পর্কে আসলে আপনাদের সুদূর কোনো পরিকল্পনা আছে কি না? আসলে সরকারের যেটা করতে হয় যে প্রায়োরিটাইজ করতে হয় যে কোন প্রজেক্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তো আমরা দেখলাম যে প্রায়োরিটাইজ করে যে কোনটা সবথেকে ইম্পর্টেন্ট, আর সেখান থেকে আমরা শুরু করেছি। তো আপনারা জানেন যে ঢাকা চিটাগং যে হাইওয়ে, এটাকে 4 লেন করা হচ্ছে। এটা কিন্তু এত বছর পরেই ছিল, এটাকে উন্নয়ন করার কোনোই পরিকল্পনাই ছিল না আমাদের ক্ষমতায় আসার আগে। যেহেতু আমাদের পোর্ট এখানে, যে পরিমাণ মাল সারা দেশে চিটাগংয়ে যায়, ওই রাস্তায় হাইওয়েতে যে পরিমাণ জাম হয়ে থাকতো, ওটা যদি আমরা প্রথমেই ট্যাকেল না করি তাহলে আর কোনো ডেভেলপমেন্টও সম্ভব না। তো আমরা ওখান থেকে শুরু করেছি আমাদের সারা চিটাগং ডেভেলপমেন্ট করা। চিটাগং আমরা অবশ্যই মানি যে চিটাগং আমাদের বাণিজ্যিক ক্যাপিটাল, এটা কোনো মতেই অস্বীকার করি না। ঢাকার পর এখানেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হওয়া উচিত, এটা আমাদের পরিকল্পনায় আছে। এই ওয়াদা আমি আপনাদেরকে করছি যে আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, হাইওয়ের কাজ হয়ে যাচ্ছে, এখন নজর দেওয়া হবে শহরের ডেভেলপমেন্ট, এটা আমাদের পরিকল্পনায় আছে। আমার প্রশ্নটা হচ্ছে, অনেক রাজনীতি বিজ্ঞানী মনে করেন গণতন্ত্রের জন্য পরিবারতন্ত্র হচ্ছে একটি নেতিবাচক বিষয়। এ বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাচ্ছি। রাজনীতিতে কে আসছে সেটা আমি বলবো বিষয়টি হওয়া উচিত পরিবারতন্ত্র না, আমরাও সেটা চাই না। আমি কিন্তু সে কারণে আমি কিন্তু কোনোদিন রাজনীতিতে আসতে চাইনি। তবে আমি এসেছি কারণ আমি আমার দেশের জন্য কাজ করতে চাই। এটা কারো রাজত্ব না যে আমি এসে আমাকে সাজিয়ে দলের জয়েন্ট সেক্রেটারি বা ভাইস চেয়ারপারসন করে দেবে, আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। সেটা আপনারা দেখছেন আমাদের ক্ষেত্রে আমি কোনোদিন করি নাই। আমি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য। এখন বিএনপি কি করছে সেটা তো আমি কন্ট্রোল করতে পারি না। তবে আপনারা যেটা করতে পারেন, যেই ক্ষমতা আপনাদের হাতে আছে, সেই সিদ্ধান্ত আপনারা কিন্তু আপনাদের ভোট দিয়ে সেই ব্যবস্থা করতে পারেন। আপনারা মেধা দেখে ভোট দেন, ক্যাপাবিলিটি দেখে ভোট দেন, চরিত্র দেখে ভোট দেন। আপনারা যদি বিশ্বাস করেন যে হ্যাঁ এই দলে যে তরুণ নেতৃত্ব আসছে সেটা পারিবারিক হোক কি না হোক সেটা বিষয় না, তবে সেই নেতৃত্ব মেধাবী, সেই নেতৃত্ব দেশের উন্নয়ন করবে, তাহলে আপনারা আমার অনুরোধ আপনারা সেই দলকে ভোট দেবেন। সম্পূর্ণ প্রশ্ন। শুভেচ্ছা, আমি রুমিনা আফাস রুমি, আমি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে আসছি। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করি না, যারা রাজনীতি করছে, যারা অপরাজনীতি করছে, তাদের জন্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেমন আমাদের সেশন জট বেড়ে যায়, অনেক সময় বন্ধ হয়ে যায় রাজনীতির বিভিন্ন সংঘাতের কারণে। তো এই রাজনীতি বা আপনি আওয়ামী লীগের ফিউচার লিডার হিসেবে কীরকম নিশ্চয়তা দিতে পারেন যে পরবর্তীতে এরকম অপরাজনীতি চলবে না শিক্ষা প্রতিষ্ঠানে? আপনারা যদি দেখেন আমাদের যে ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, এটা কিন্তু শুরুই হয়েছে আপনার ছাত্র রাজনীতির থেকে। ৭৫-এর পর থেকে যখন সামরিক আইন আসে, তারপর যেই সামরিক এবং বেসামরিক সরকার যে ক্ষমতায় থাকে, তারাই কিন্তু ধরেন একটি আর্মড একটি ক্যাডারের ব্যবস্থা করেছে ছাত্র রাজনীতিতে। এটা হলো বাস্তব। এখন আমরা কোনোদিন এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এটা পছন্দ করি না। আমরাও আপনাদের মতন শান্তিতে থাকতে চাই। মারামারি কাটাকাটি এটা আমাদের কোনোদিনই পছন্দ হয় না। আপনারা জানেন কি না যে এই গত 4.5 বছরে একমাত্র আওয়ামী লীগ সরকার আমাদের এখন পর্যন্ত প্রায় 600 জন ছাত্রলীগের যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি, একমাত্র আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী লীগের আগে কিন্তু এটা কোনো সরকার, বিএনপি সরকার কিন্তু কোনোদিন করেনি। আর আমরা চাই যে একটা পরিবর্তন আসুক অবশ্যই। তবে সমস্যা হয়ে যায় যে যখন তারা যখন অস্ত্র নিয়ে নামে, আপনারা দেখেছেন যে শিবির যখন অস্ত্র নিয়ে নামে, শিকার কিন্তু সবসময় আমরা হই, বেশিরভাগ আওয়ামী লীগই হয়। গত বিএনপির আমলে
আমাদের একদম টপ লেভেলে আমাদের সাবেক মন্ত্রীদেরকেও হত্যা করা হয়েছে, আমার মার উপর হামলা করা হয়েছে। গত 4 বছর দেখেন এরকম কোনো হামলা হয়নি, আমরা করতে দেইনি, আমরা করিনি। তো পরিবর্তন আসবেই, আমার আশা আছে পরিবর্তন আসবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদেরকে ওয়াদা দিতে পারি, আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে এরকম ঘটনা আমরা আর হতে দেব না। যেসব আর্ম ক্যাডার্স আছে তাদেরকে আমরা ধরবই, আমরা ধরেছি, আরও ধরব। তবে শুধু আওয়ামী লীগ এটা করতে পারে, বিরোধী দল ক্ষমতায় আসলে আমরা আবার সেই পরিস্থিতিতে ফিরে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ফরেন পলিসির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাকে যদি নেতিবাচকভাবে উপস্থাপন না করে আমরা ইতিবাচকভাবে অর্থাৎ লবিস্ট হিসেবে ইউজ করি, তাহলে কি বাংলাদেশ লাভবান হতো না? ডক্টর ইউনূস কি করবেন সেটা তো আমি বলতে পারি না। আমি যদি তাকে অনুরোধও করি যে আপনি আমাদের জন্য লবিস্ট হন, সে কি হবেন এটা তো আমি জানি না, এটা তো তার উপর নির্ভর করে। আমরা যেটা দেখেছি যে আমাদের দেশের যখনই এক একটা গুরুত্বপূর্ণ এক একটি ইনসিডেন্ট হয়েছে, তখন কিন্তু বাস্তব কথা হচ্ছে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এই সম্পর্কে দেশে বিদেশে তিনি একটি বক্তব্য দেন নাই, তিনি কোনো মতে ইনভলভ হন নাই। উদাহরণ যদি দেই যে আপনারা জানেন যে 2006 নির্বাচন যখন আমাদের তখন বিএনপি সরকার নির্বাচন কারচুপি করতে যাচ্ছে, 1,40,00,000 ভুয়া ভোটার নিয়ে নির্বাচন করতে যাচ্ছে, যখন যেই মুহূর্তে আপনার বিদেশি অবজারভাররাও বলল যে এই নির্বাচন কোনো মতেই নিরপেক্ষ হবে না, আমরা আর অবজার্ভ করব না, তখন কিন্তু ডক্টর ইউনূস নিজেই বক্তব্য দিলেন যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব, আপনি যা করে যাচ্ছেন আপনার সেটাই করে যান, সেই পথেই চলতে থাকেন, এটাই সঠিক। এখন যেখানে সারা দেশ বিদেশ বলছে যে নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, আর ডক্টর ইউনূস বলে গেলেন যে যা করে যাচ্ছেন সেটাই করে যান। তারপর আপনারা যদি দেখেন যে আমাদের যখন দেশে 500টি বোমা হামলা হলো, সারা দেশব্যাপী 30 মিনিটে 500টি বোমা হামলা হলো, দেশে বিদেশে কিন্তু এটা খবর হয়েছিল। তবে ডক্টর ইউনূস কিন্তু একটি স্টেটমেন্টও দেন নাই, একটি স্টেটমেন্টও দেন নাই। 21শে অগস্ট যখন হলো, এটা সিএনএনেও খবর হলো, বিদেশ থেকে যখন প্রেসিডেন্ট বুশ পর্যন্ত আমার মাকে ফোন করেছিলেন নিজেই আতঙ্ক প্রকাশ করতে। তবে আমাদের নিজের ডক্টর ইউনূস একটি স্টেটমেন্ট দিলেন না। তো আমি ওনার বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, তবে যে আমাদের দেশের পক্ষে কোনোদিন লবি করে নাই, সে কেন করবে? তাকে আমি কিভাবে অনুরোধ করতে চাই? করে লাভটা কি? জনাব সজীব ওয়াজেদ জয়, আমরা শুনছিলাম আপনার কথা। এখন একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই। বিরতির পরে আবারও আরেকবার স্বাগত জানাই লেটস টক অনুষ্ঠানে। সঙ্গে আছেন সজীব ওয়াজেদ জয়। প্রশ্নগুলোতে আমরা আবার ফিরবো, তার আগে আমরা একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট করেছিলাম, ছোট্ট গ্রুপ ওয়ার্ক করেছিলাম যে রূপকল্প 2021 আমি কি ভাবছি। শাহরিয়ার লিখেছেন যে আমি 2021 সালের মধ্যে দুর্নীতি কমাতে চাই, জনগণের মতামত নিয়ে সরকার কাজ করবে, বিভিন্ন দেশের সাথে চুক্তি করার সময় জনমত জরিপ করা হবে এবং সকল ধর্ম, ইসলাম, হিন্দু এবং সকল ধর্মের বিরুদ্ধে কিচ্ছু না করা, মানে কোনো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত করা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, এবং শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করা। একজন লিখেছেন যে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেয়া, এটা তার রূপকল্প 2021-এর তার স্বপ্ন, তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, সব ক্ষেত্রে আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে, এটা তার প্রত্যাশা। একজন লিখেছেন যে আমি চাই দারিদ্র্যমুক্ত একটি দেশ, যে দেশে কোনো একটি মানুষকে অনাহারে মরতে হবে না এবং নারীকে তার যথার্থ মর্যাদা নিশ্চিত করতে হবে। রাশেদ পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন যে ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া শিক্ষার্থীদের মাঝে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আপন রূপ ফিরে পাবে, এটা তার স্বপ্ন। বাংলাদেশের ধনী গরিব ভেদাভেদ দূর হবে, শিক্ষার একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে, সমবায় সমিতিগুলো শক্তিশালী হবে এবং সুখী ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠবে। অনেকগুলো টপিক এসেছে, তো আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। প্রথমে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি নিয়ে আমরাও আতঙ্কিত।
আমাদের স্বপ্ন ছিল ভিশন 2020-র একটা অংশ হচ্ছে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। তবে এখানে একটা কথা আছে, those who forget the past are doomed to repeat it. আপনি কোথায় আছেন সেটা আপনার মনে রাখতে হবে, আগে কি ভুল হয়েছে সেটা তো আপনার মনে রাখতে হবে, যাতে ভবিষ্যতে সেই ভুলটা না করেন। কারণ আপনি যদি আগে ভুল ভুলে যান তাহলে তো সেই ভুল আপনি আবার করবেন, তাই না? তো এখানে আমাদের দেখতে হবে যে আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি। আপনারা যদি দুদল বলেন, দুদল কিন্তু এক না। আমি এখানে আপনাদের সাথে ভিন্ন মত, সম্পূর্ণ ভিন্ন মত। দুদলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনারা যতই তুলনা করতে চান, আমি এটা কোনো মতে মানতে রাজি না। আর সেটার উদাহরণও হচ্ছে দুর্নীতি। দুর্নীতি নিয়েই আলোচনা করি, সবাই ভয় পায় দুর্নীতি নিয়ে আলোচনা করতে, মনে করে যে আমরা রাজনীতিবিদরা এই বিষয়টিকে খুব ভয় পাই। আমি ভয় পাই না, কারণ একটি সংখ্যা আমি বলবো আপনার কাছে, আর এটা আমাদের সংখ্যা না, সেটা হচ্ছে গত বিএনপি সরকারের আমলে বাংলাদেশ 5 বছর এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যারা দুর্নীতি নিয়ে অভিযোগ করে, তারাই বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হিসেবে বলেছিল, যে আমরা বাংলাদেশ বিএনপি সরকারের 5 বছর বিশ্বে দুর্নীতিতে নাম্বার 1 ছিল। আর আওয়ামী লীগ সরকার ফিরে আসার পর কি হয়েছে? আজকে বাংলাদেশ প্রায় 40তম পজিশনে নেমে এসেছে, 1 নম্বর থেকে 40। এখানে তো 4.5 বছরে আমরা যে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে পারবো এটা তো সম্ভব না, এটা কোনো মতেই সম্ভব না। আমি দুইজনের কাছ থেকে একটু শুনতে চাইবো যে চট্টগ্রামের যদি আপনি মেয়র হতেন, আপনি চট্টগ্রামের মেয়র হলে আজকে কি কি পদক্ষেপ নিতেন? ধন্যবাদ স্যার। আমি যদি চট্টগ্রামের মেয়র হতাম তাহলে সবার আগে চট্টগ্রামকে একটি চট্টগ্রামের রাস্তাঘাট, চট্টগ্রামের যানজট নিরসনে এবং চট্টগ্রামের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আমি সর্বাগ্রে চেষ্টা করতাম। চট্টগ্রামের মেয়র হলে কি করতেন? আমি যদি চট্টগ্রামের মেয়র হতাম, চট্টগ্রামে আমার জানার মতে এর আগে কখনো মহিলা মেয়র হয়নি, তো আমি যদি চট্টগ্রামের মেয়র হতাম অবশ্যই আগে মেয়েদের জন্য কাজ করতাম, নারীদের শিক্ষাক্ষেত্রে এবং তাদের স্বাধীনতার ব্যাপারে এবং তাদের চাকরি কর্মব্যবস্থায় এসব ক্ষেত্রে উন্নত করার চেষ্টা করতাম। আজকে যদি আপনি সজীব ওয়াজেদ জয় হন, আপনার প্রায়োরিটি কি হবে একজন মানে তরুণ নেতৃত্ব মানে নেতা হিসেবে? আমি যদি আজকে সজীব ওয়াজেদ জয় হয়ে যাই তাহলে আগামীকাল থেকে বা এই মুহূর্ত থেকে যে কাজটি করব সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ ছাত্র সংগঠনগুলো আছে সেখানে যে পরিমাণ দুর্নীতি এবং তাদের ভিতরে যে একটা অপশিক্ষা ঢুকে যায় রাজনীতিতে ঢোকার পর, সেটা অন্তত আমি তরুণ হিসেবে সেই তরুণদের ভেতর থেকে তুলে ফেলার চেষ্টা করতাম। ভিশন 2021 যদি মানে বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশ সরকারের প্রায়োরিটি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকারের কি প্রায়োরিটি হওয়া উচিত? সর্বপ্রথম হচ্ছে যে সরকারের প্রায়োরিটি না, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাই পরিবর্তন করা দরকার। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে আমরা যদি ভিশন 21 না দিই, আমরা যদি ভিশন 51 দিই, তাহলে আমাদের দেশটা এরকমই থেকে যাবে। আপনারা দেখছেন যে একজন প্রধানমন্ত্রী বা রাজনীতিবিদের কতগুলি কাজ, তাই না? কতগুলি কাজ আপনারা দেখেছেন যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যে পরিমাণ কাজ করেছি এই দেশে, এটা কিন্তু বাংলাদেশে 75-এর পর বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হয়নি। আজকে আমাদের আপনারা যে এমপ্লয়মেন্টের কথা বলেন, শুধু এমপ্লয়মেন্ট না, ইনকামের তো একটা বিষয় আছে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে এই 4.5 বছর আগে, তখন আমাদের অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম ছিল 574 মার্কিন ডলার অ্যাভারেজ, মানে আপনার কত 40,000 টাকার মতো। আজকে 4.5 বছরের মধ্যে সেটা দাঁড়াচ্ছে 1044 মার্কিন ডলার, প্রায় 80,000-এর উপর, 80,000 টাকার উপর অ্যাভারেজ। দারিদ্র্যের কথা বলেন, আজকে আমরা যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, দারিদ্র্য সীমা ছিল 41%, 41%। আজকে 5 বছরে সেটা নেমে এসেছে 26%-এ, 15% উন্নতি হয়েছে 4.5 বছরে। আমরা বলেছিলাম যে আসলে
আপনার কাছে আপনার দৃষ্টিতে এই সরকারের গত 5 বছরে কি আসলে মেজর ভুল ছিল বলে মনে হয় সেগুলো লেখার জন্য আমরা অনেকগুলো আসলে চিরকুট পেয়েছি এবং আমি যদি ছোট্ট করে একবার পড়ে শোনাই। কৃষ্ণচন্দ্র পাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন যে উন্নয়নগুলো ফোকাসে ব্যর্থ হওয়া, পদ্মা সেতু দুর্নীতির জন্য যথাযথ পদক্ষেপ না নেওয়া, ছাত্রলীগকে নিয়ন্ত্রণে রাখতে না পারা এবং রাজীব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচারে সময় ক্ষেপণ। মোহাম্মদ ফজলুর রহমান তিনি লিখেছেন ডিজিটাল বাংলাদেশ এটা অনেক দূর এগিয়েছে কিন্তু আরও দ্রুত হতে পারত। শিবিরের ক্যাডারদের নিয়ন্ত্রণ করতে পারে নাই বিগত সরকার, এটা তার এক বড় ব্যর্থতা। নাম লিখেননি এবং তিনি এও লিখেছেন যে পুলিশ বাহিনীকে আরও আধুনিক করা যেতে পারত, যেটা আসলে করা যায়নি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার যে গুরুত্বপূর্ণ আমাদের যেই কিছু কিছু গ্যাপ পড়ে গেছে তুলে ধরেছেন। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একমাত্র আপ্রাণ চেষ্টা করেছে যতদূর সম্ভব সব ক্ষেত্রেই কাজ করে যেতে। আমরা কিন্তু কোনো সেক্টর বাদ রাখিনি। আপনারা যেই সেক্টরই বলেন, আপনারা যে স্বাস্থ্য নিয়ে কথা উঠেছে, আপনারা কি জানেন যে ইতিমধ্যে এই 4.5 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 14,000 কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক বানিয়েছে। এটা কিন্তু আমাদের গতবারের পরিকল্পনা ছিল, তখন বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পরিকল্পনা বন্ধ করে দেয়। এবার ক্ষমতায় ফিরে এসে আমরা আবার বাস্তবায়ন করি। গত 2 বছর ধরে বাংলাদেশে খাদ্যের সারপ্লাস আছে, যেটা কিন্তু বিএনপির আমলে কোনোদিন হয়নি। তো আপনারা দেখেন যে এই একমাত্র আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে। বিচার আমরা তো বাস্তবায়ন করেছি, রায় তো পেয়েছি। আপনারা জানেন যে আমাদের বিরোধী দল এবং জামাতে ইসলাম বিদেশে কোটি কোটি মার্কিন ডলার খরচ করে আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, লবিং করে, যাতে এই যুদ্ধ অপরাধীদের বিচারকে ডিলে করা হোক, তাদের এটা যাতে বিলম্ব হোক। তাদের ইচ্ছাই ছিল যে এই আওয়ামী সরকারের আমলে যাতে এই রায়গুলো বাস্তবায়ন করা না যায়, যাতে ভবিষ্যতে যদি বিএনপি সরকার আসে তখন তারা আবার এই যুদ্ধ অপরাধীদেরকে মুক্ত করে দেবে, তাদেরকে আবার মন্ত্রী বানাবে। আওয়ামী লীগ সরকারের টার্ম কিন্তু এখনো শেষ হয় নাই। এর মধ্যে যদি একটিও মাত্র বিচারের সময় শেষ হয়ে আসে, সেই রায়ের বাস্তবায়ন আমরা করে যাব। গত আওয়ামী লীগ সরকারের আমলের শেষে কিন্তু বিদ্যুতের বাংলাদেশে অভাব ছিল না, এটা কিন্তু কম মানুষ মনে রেখেছে। কারণ আমরা বারবার চাই আগে কি হয়েছে ভুলে যাই। আমরা ভুলেই গেছিলাম যে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়ে গিয়েছিল। বিএনপি সরকার 5 বছরে একটি বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট করতে পারে নাই। তাতে কি হয়েছে? আবার আমরা বিদ্যুতের ফিরে গেছি, আবার লোডশেডিং। এখন কি আজকে লোডশেডিং আছে? লোডশেডিং তো প্রায় বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন আমরা দ্বিগুণ করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কাজী আরফাতুল ইসলাম, সদস্য দৃষ্টি চট্টগ্রাম এবং শিক্ষার্থী ইউএসটিসি। ভাইয়া, আপনি শুরুতে বলেছিলেন যে 10 মাসের একটা শিশুকে পুড়ে মেরে ফেলে হয়েছিল, সেই জন্য সেটা আপনাকে অনেক ভাবিয়েছিল। ভাইয়া, আজকে যখন বিশ্বজিৎকে হত্যা করা হয় সেটা কি আপনাকে ভাবায় না? বিশ্বজিতের ক্ষেত্রে আপনি দেখেন পার্থক্যটা হচ্ছে, বিশ্বজিৎকে যারা হত্যা করা হয়েছে তারা আজকে কোথায়? তাদের বিচার কি সঙ্গে সঙ্গে করা হয়নি? তারা তো জেলে। বিশ্বজিৎকে যারা হত্যা করা হয়েছে তাদের আমরা বিচার করেছি, আইনগত ব্যবস্থা নিয়েছি, তাদের শাস্তি হয়েছে আইনগতভাবে। আজকে সারাদিন ধরে যদি কথা বলা যেত তাহলে আসলে খুব সুবিধা হতো, কিন্তু আসলে স্বল্প সময়ের মধ্যে সমস্ত বিষয় আসলে আলোচনা করার এটা খুব ডিফিকাল্ট। তো সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি আমরা জানতে চাইবো যে রূপকল্প 2021 এটাকে বাস্তবায়ন করার জন্য সামনে কি পরিকল্পনা আপনাদের আছে, এবং যেটা নিয়ে আপনি বলছিলেনও। দেখেন, আমাদের ভিশন 2021 যেটা আমরা দিয়েছিলাম 5 বছর আগে, সেখানে আছে যে বারবার যেটা বলা হয়েছে যে একটা মধ্যমায়ের দেশ। সেটার জন্য আমরা দেখেছি যে প্রথমে কি প্রয়োজন। প্রথমে যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে হবে। বেসিক সমস্যার সমাধান না করা পর্যন্ত আমরা নেক্সট স্টেপে আগাতে পারছিলাম না। বেসিক সমস্যা ছিল যেমন বিদ্যুৎ, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আমরা এখন সমাধান করে ফেলেছি প্রায়। এখন হচ্ছে যে আমাদের দেশটাকে এখন কিভাবে আগায়। আমাদের পরিকল্পনা আছে যে এখন আমরা চাই আমাদের জিডিপিকে আমরা এখন যেটা আছে অ্যাভারেজ গত 4.5 বছরে 6.5%
রেটে গ্রো হচ্ছিল, এটাকে আমরা নিয়ে যেতে চাই 8 থেকে 10%। কারণ 10% পর্যন্ত নিতে পারলে তখন মধ্যমায় কেন, তার ঠিক 2021 কেন, তার আগেই আমরা মধ্যমায়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হব। সেটার জন্য আমাদের যেই পরিকল্পনা আছে যে আরও বিদেশি ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসা। আর এখন সেই আকর্ষণ কিন্তু আমরা পাচ্ছি বিদেশ থেকে। কিন্তু এখন আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 4.5 বছর আগে, তখন বছরে বিদেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল মাত্র কয়েকশো মিলিয়ন ডলার, 200-300 মিলিয়ন ডলার। এখন সেটা হচ্ছে বছরে $1.5 বিলিয়ন, মানে 1,500 মিলিয়ন ডলার হয়ে গেছে 4 বছরে। এটাকে আরও বাড়াবো, তাতে আমাদের তাতে আরও লাভ যেটা হবে, আমাদের পরিকল্পনা আছে যে নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আপনারা যেটা বারবার জিজ্ঞেস করেছেন। তার সাথে আমাদের পরিকল্পনা আছে যে এন্টারপ্রেনারশিপ বাড়ানো। আমরা এখানে পদক্ষেপ নিয়েছি যে আমরা ঋণ দেব, ছোটোখাটো যেটাকে বলা হয় স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট ছোট ঋণ যারা ব্যবসা শুরু করার জন্য আমরা ঋণ, এটা এই পদক্ষেপ অলরেডি নেওয়া হয়ে গেছে, টাকা অলরেডি বিতরণ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে আলাদা। এখন থেকেই কিন্তু আপনারা শুরু করতে পারেন। আপনারা যখন গ্র্যাজুয়েট করে একটা ব্যবসা করতে চান, আপনারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবস্থা আমরা করে ফেলেছি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে চাঁদাবাজি, এটা কিন্তু আপনারা যদি খেয়াল করেছেন কিনা, গত 4 বছরে অনেক কমে এসেছে, কারণ আমরা টেন্ডারিং একটা সিস্টেম করে ফেলেছি। এটা শুরু হয়েছে, আগামী 5 বছরে এটা সম্পূর্ণ হয়ে যাবে। সরকারি যত টেন্ডার আছে সব ইলেকট্রনিক হবে। এই টেন্ডার নিয়ে চাঁদাবাজি করার আর সুযোগই থাকবে না। আমরা দেখেছেন যে এই যে মালয়েশিয়া লেবার পাঠানোর ক্ষেত্রে এখন এটা সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, ইলেকট্রনিক। এখানে ওই যে এজেন্টটা ছিল আগে 20 লাখ টাকা নিত, এখন এটা হয়ে গেছে মাত্র 20,000 টাকা। ভবিষ্যতে আছে যে যত আমাদের শ্রমিকরা বিদেশে যায়, সব দেশেই তারা এই কম্পিউটার সিস্টেমেই যাবে। এখানে কারো হাত দেওয়ার, দুর্নীতি করার কোনো সুযোগ নাই, এটাই সম্পূর্ণভাবে হয়ে যাবে। এখন যে আমরা টাকা পাঠাতে পারছেন মোবাইলে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে পরিবাররা মোবাইলে, কৃষকরা পুঁজি পাচ্ছে মোবাইলের সঙ্গে সঙ্গে। এখানে আর মাঝখানে কোনো এজেন্ট নাই, তাদের কোনো ঘুষ দিতে হচ্ছে না। এটাই আমরা নিয়ে যাব নেক্সট স্টেপে, যে যত ভাতা, বেতন, ফিস সব হয়ে যাবে ইলেকট্রনিক, সব আপনারা মোবাইলে দিতে পারবেন। এখানে কোনো চাঁদাবাজি, ঘুষ খাওয়ার সুযোগই থাকবে না, সেই ব্যবস্থা আমরা করে দেব। এটাই হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা। তবে আবারও বলবো, আমাদের আলোচনা তো প্রায় শেষ হয়ে আসছে, আবারও বলবো, তার জন্য কিন্তু যেটা আমি বারবার বলে এসেছি, আপনারা গতকালকেই বলে এসেছি, তার জন্য এখন এই যে ধারাবাহিকতা আছে, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেই পরিকল্পনা আছে, এই পরিকল্পনার কিন্তু একটি কন্টিনিউইটি প্রয়োজন। এখন আমাদের ভিশন 2021-এর কাজ যে হয়েছে, এটার কাজ এখনো বাকি আছে, পরিকল্পনা অনেক বাকি আছে। দেশকে আমরা একটি আধুনিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করব। এখানে যে কোনো দারিদ্রতা থাকবে না, দুর্নীতি থাকবে না, এখানে খাদ্যের সমস্যা তো সমাধান হয়ে গেছে, তবে এখানে কোনো চাকরির অভাব থাকবে না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, আয় বাড়বে, মানুষ যাতে আরামে জীবন যাপন করতে পারে, সেই পরিস্থিতিতে আমরা নিয়ে যাব। এটাই হচ্ছে ভিশন 2021। আর এটা বাস্তবায়ন করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনা যাতে চলতে থাকে, সেটা প্রয়োজন। আর সেটার সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র আপনারাই দিতে পারেন, সামনে ভোট দিয়ে। এটা সম্পূর্ণ আপনাদের হাতে। পরিবর্তন হলেই যে একটা ভালো হবে সেটা কিন্তু সত্য না, কারণ আপনার দেখতে হবে নেতৃত্ব। আপনাদের ভোট দিতে হবে, উপযুক্ত নেতৃত্বের জন্য ভোট দিতে হবে। দুদল বললে হবে না, আপনারাই যাচাই করে দেখেন, আপনারাই মেপে দেখেন, আপনারাই হিসাব করে দেখেন যে কোন নেতৃত্ব আসলে দেশ আগাতে থাকবে, কোন নেতৃত্ব আসলে দেশ পিছিয়ে যাবে। সেই অনুযায়ী যদি আপনারা ভোট দেন, আমি আপনাদের ওয়াদা করছি আমাদের দেশ আগাতে থাকবে।
জনাব সজীব ওয়াজেদ জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লেটস টকে অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লেটস টক।